আমি আসছি শতরূপার কাছে এবং তরুণজ্যোতির কাছে চলে আসবো। তরুণজ্যোতি রাস্তা থেকে রয়েছেন। তরুণজ্যোতি, আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই এমন কোনো সম্পর্ক, এমন কিছু রয়েছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে আসতে হলো। প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচাতে এলেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে এলেন? নর্মালি হিসাব তো খুব পরিষ্কার, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। তুমি যদি পুরো ক্রনোলজি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাওয়া, তুমি মনে পড়ে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় দলের একাধিক মন্ত্রীর অ্যারেস্ট হয়েছে, কোনো মন্ত্রীর পাশে গিয়ে দাঁড়িয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় যখন বারবার ফোন করে উঠলো উনি ধরেননি, সেটাও অলরেডি রেকর্ডে আছে। কিন্তু আইপ্যাকের কাছে কেন যাওয়া? তার হিসাবটা দেখতে হবে প্রত্যেকটা দুর্নীতির ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি তার সরকারি ফাইল নাকি ওখানে ছিল, প্রার্থী তালিকা ছিল। তোমাদের ক্যামেরা তো আমি দেখলাম 2022-এর ডেট দেওয়া একটা ফাইল, সরকারি ফাইলও দেখলাম কিছু। প্রশ্ন এখান থেকেই আসছে, আইপ্যাক একটা প্রাইভেট অর্গানাইজেশন, সেখানে সরকারি ফাইল কি করছিল? ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আইপ্যাক একটা প্রাইভেট অর্গানাইজেশন, সেখান থেকে সরকারি ফাইল মুখ্যমন্ত্রী কিছু বের করে নিলেন, নিয়ে তৃণমূলের নামে রেজিস্টার করা একটা গাড়ি করে নিয়ে গেলেন। অলরেডি প্রতীক জৈনের বাড়িতে যেটা হয়েছে, মানে ইডি যে পঞ্চনামাটা ওখানে করেছে, ওখানে মুখ্যমন্ত্রীর এবং পুলিশের প্রত্যেকজনের নাম তারা উল্লেখ করেছে এবং তারা কাজ করতে পারেনি এটাও বলেছে। কলকাতা হাইকোর্টে একটা পিটিশন ফাইল করেছে ইডি, সেটাও বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা অন্য কিছু, প্রার্থী তালিকা ফালিকা বেকার। তোমার কাছে কিছু খবর আছে, আমার কাছে খবর আছে। ওর পশ্চিমবঙ্গ জানে প্রত্যেকটা বালির লরি থেকে 3200 টাকা, প্রত্যেক টন কয়লার পিছনে একটা টাকা, প্রত্যেকটা দুর্নীতির একটা টাকা, তার হিসাব রাখার দায়িত্ব এই সংগঠনের ছিল। সেই ফাইল যাতে না বেরিয়ে যায়, সেই হিসাব যাতে না বেরিয়ে যায়, তাই জন্যই এই তৎপরতা। তোমরা অবাক হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার তো প্রথম করছেন না। 2011 সালে ভবানীপুর থেকে যখন একজন গুন্ডাকে তিনি ছাড়িয়ে আনলেন, পশ্চিমবঙ্গের ভাগ্য লেখা তো সেদিনকেই হয়ে গেছিল। রাজীব কুমারের দারোয়ান হতে যেদিনকে মুখ্যমন্ত্রীকে দেখা গেল, পশ্চিমবঙ্গের ভাগ্য সেদিনকেই লেখা হয়ে গেছিল। আমরা অগ্নিকন্যাতে ঘুগনিকন্যা দেখলাম, এবং সেই ঘুগনিকন্যা কয়লা চোর বালিচোর থেকে ফাইল চোরে পরিণত হলো, সেটাও দেখলাম। এটাই পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে সত্যি ল অ্যান্ড অর্ডার নেই, সাংবিধানিক তার জায়গা তিনি অপব্যবহার করলেন। এবং তার সাথে আমি আরো দেখলাম যে কৃষ্ণা দেবী, এই রাজ্যে লোকে চুরি ডাকাতি নিয়ে আর কখনো কেউ কিছু প্রশ্ন করতে পারবেন না। না, সাধারণ মানুষ তাই করবে। চুরি ডাকাতির আলটিমেট ছবিটা আমরা দেখে নিয়েছি আজকে। এরপর চুরি ডাকাতি নিয়ে আর কেউ প্রশ্ন করতে পারবেন না। নৈতিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের আর কোনোদিনও চুরি নিয়ে, ডাকাতি নিয়ে একদম মুখে কুলুপেটে, মানে মুখে সেলিব্রেট এটে বসে থাকা উচিত। উচিতই নয় বলা। যে রাজ্যে মুখ্যমন্ত্রী, নৈতিক অধিকার নেই। যে রাজ্যে মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে ক্ষমতায় আনে, সেই রাজ্যের মানুষের কোনো নৈতিক অধিকার নেই চুরি ডাকাতি, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি এগুলো সম্পর্কে বলার। মানুষ মমতাকে প্রশ্ন করার আগে নিজেদেরকে প্রশ্ন করুক, যারা মমতাকে ভোট দেয় তারা নিজেদেরকে প্রশ্ন করুক যে একে কেন ভোট দিয়েছিল। একে ভোট দেওয়া মানে মমতা যেটা চোর চুরি করবেই, সেটা সেকেন্ড প্রশ্ন। প্রথম প্রশ্ন, চোরকে ক্ষমতা কে দিল? যে ক্ষমতা দিল তাদের এবার ভাবা উচিত, সাধারণ মানুষের ভাবা উচিত কোন চোর বা ডাকাতকে তারা এনেছে। মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে আসতে, এত ইম্পর্টেন্ট, প্রাণ ভোমরা ছিল ওখানে নিশ্চয়ই, এটার জন্যই তাদের এই অবস্থা। পুরো মানুষের কাছে পরিষ্কার, মানুষ ডিসাইড করুক। আর আগামীকাল মামলাটা কলকাতা হাইকোর্টে আছে, ইডি অলরেডি ফাইল করেছে শুনলাম, কালকে সেই মামলা দিকে আমার নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।